আমাদের খাবার টেবিলে যা যা থাকে তার অনেকটাই কিন্তু আসছে এক দেশ থেকে, ব্রাজিল। তো আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে এই বিশাল দেশটা সারা বিশ্বের খাবারের যোগান দিচ্ছে আর সাথে সাথে একটা টেকসই ভবিষ্যতের দিকেও এগোচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, দেশটা হলো ব্রাজিল। সারা বিশ্ব কি খাচ্ছে তার উপর এই দেশটির একটা বিশাল প্রভাব আছে, যদিও আমরা হয়তো সবসময় সেটা খেয়াল করি না। আচ্ছা, শুধু কথাই তো হবে না, চলুন একটা সংখ্যা দেখি। ২০২৪ সালে ব্রাজিলের কৃষি রপ্তানির পরিমাণ ছিল ১৬৪.৪ বিলিয়ন মার্কিন ডলার। ভাবা যায়, এটা তাদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই একটা সংখ্যাই কিন্তু বলে দেয় বিশ্ব অর্থনীতিতে তাদের জায়গাটা ঠিক কোথায়। তো এটাই সেই গল্প, কিভাবে ব্রাজিলের বিশাল বিশাল খামারগুলো থেকে ফসল সোজা চলে আসছে সারা পৃথিবীর মানুষের রান্নাঘরে। আর এর পেছনের কৌশলগুলোই বা কী, সেটাই আমরা দেখব। কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ এই কৃষি জায়ান্ট এখন একটা নতুন দিকে ঝুঁকছে, আর সেটা হলো সাস্টেনেবিলিটি বা স্থায়িত্ব। চলুন তাহলে আর দেরি না করে গভীরে যাওয়া যাক। তো প্রথমেই বুঝতে হবে ব্রাজিলের কৃষিখাতটা আসলে কতটা বড়। সত্যি বলতে কি, এর আকার আর প্রভাব দুটোই রীতিমতো অবাক করার মতো। আচ্ছা, প্রভাবটা ঠিক কতটা? এভাবে ভাবা যাক, ব্রাজিল বাইরে যা কিছু বিক্রি করে তার প্রায় অর্ধেকই হল কৃষিপণ্য, মানে ৪৯%। এটা শুধু একটা সেক্টর না, এটা আক্ষরিক অর্থেই দেশটির অর্থনীতির মেরুদণ্ড। এখন প্রশ্ন আসতেই পারে, এই যে এত এত টাকা আসছে, এটা ঠিক কোন কোন পণ্য বিক্রি করে আসছে? চলুন তো দেখি তাদের বিলিয়ন ডলারের ফসলগুলো কি কি। এই যে লিস্টটা দেখছেন, এখানে তাকালেই বোঝা যাচ্ছে যে সয়াবিন আর মাংসের রাজত্ব চলছে। তেলবীজ, মানে যার মধ্যে সয়াবিনই প্রধান, সেটা একাই প্রায় ৭০ বিলিয়ন ডলার নিয়ে একদম টপে। এর পরেই আছে মাংস আর চিনি। বলা যায় এই জিনিসগুলোই ব্রাজিলের রপ্তানির ইঞ্জিনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। মাংসের কথায় যদি ধরি, এটা তাদের দ্বিতীয় বৃহত্তম কৃষি রপ্তানি। বিশেষ করে এশিয়া আর মিডল ইস্টের দেশগুলোতে এর চাহিদা এতটাই বেশি যে এই সেক্টরটা ক্রমাগত বড় হচ্ছে। আর কফির কথা উঠলে তো ব্রাজিলের নাম আসবেই, তাই না? এটা তাদের একটা সিগনেচার আইটেম, আর বহু বছর ধরে কিন্তু তারা বিশ্ব কফির বাজারে ১ নম্বর জায়গাটা ধরে রেখেছে। ব্যাপারটা যে শুধু সয়াবিন বা কফিতেই আটকে আছে তা কিন্তু না। ভুট্টার মতো শস্য এখন প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে। এটা আসলে দেখাচ্ছে যে তাদের কৃষিতে কতটা বৈচিত্র্য আছে। আর সারা বিশ্বে পশুখাদ্যের যে বিশাল চাহিদা, সেটা মেটাতে এই ভুট্টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এত সব পণ্য তো উৎপাদন হলো, কিন্তু এগুলো যাচ্ছেটা কোথায়? চলুন পরের অংশে আমরা দেখব ব্রাজিলে গ্লোবাল মার্কেটগুলো কোনগুলো। তো সবচেয়ে বড় খদ্দেরকে ১ নম্বরে আছে চীন, প্রায় ৫০ বিলিয়ন ডলারের বাজার একাই চীনের। তারপরই আছে ইউরোপিয়ান ইউনিয়ন আর আমেরিকা। এই দেশগুলোর সাথে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্কই কিন্তু ব্রাজিলের সাফল্যের একটা বড় কারণ। কিন্তু মজার ব্যাপার হলো, ব্রাজিল শুধুই পুরনো পার্টনারদের উপর ভরসা করে বসে নেই। ২০২৩ সাল থেকে তারা ৫০০রও বেশি নতুন আন্তর্জাতিক বাজার খুলেছে। এটা তাদের মার্কেট ডাইভার্সিফিকেশন বা বাজার বৈচিত্র্যকরণ কৌশলের একটা দারুণ উদাহরণ, তাই না? এই ব্যাপারেই তাদের কৃষিমন্ত্রী কার্লোস ফাভারো একটা দারুণ কথা বলেছেন। তিনি বলেন, বিশ্ব এখন ব্রাজিলের পণ্যের স্বাস্থ্যকর মান এবং গুণমান বজায় রেখে আরও বেশি উৎপাদনের ক্ষমতাকে স্বীকৃতি দিয়েছে। তার এই কথাটা শুনলেই বোঝা যায় তাদের আত্মবিশ্বাস কতটা, আর বিশ্বও তাদের ওপর কতটা আস্থা রাখছে। এতক্ষণ তো আমরা দেখলাম ব্রাজিল কি করছে, কিন্তু এখন প্রশ্ন হলো কিভাবে করছে। তাদের এই অবিশ্বাস্য সাফল্যের পেছনের আসল রহস্যটা কি? এর পেছনে আসলে ৩টা মূল কারণ আছে। ১ নম্বর হলো প্রকৃতি। তাদের আবহাওয়া আর বিশাল উর্বর জমি কৃষির জন্য একদম পারফেক্ট। ২ নম্বর হলো তাদের প্রোডাকশন ক্যাপাসিটি। তারা এমন সব আধুনিক পদ্ধতি ব্যবহার করে যে বছরে কয়েকবার ফসল তুলে রেকর্ড পরিমাণে উৎপাদন করতে পারে। আর ৩ নম্বর তাদের বিশ্বমানের রপ্তানি পরিকাঠামো, মানে বন্দর আর সাপ্লাই চেন এতটাই উন্নত যে এত বিশাল পরিমাণ ফসল খুব সহজেই সারা বিশ্বে পৌঁছে যায়। তো আমরা বর্তমানটা দেখলাম, এবার চলুন আলোচনার শেষ ভাগে যাই। দেখব ব্রাজিল ভবিষ্যতের জন্য কি ভাবছে, বিশেষ করে সাস্টেইনেবিলিটি বা স্থায়িত্ব নিয়ে। এখন তো সারা বিশ্বই পরিবেশ বান্ধব বা সবুজ খাবারের দিকে ঝুঁকছে, তাই না? তো প্রশ্নটা হলো, ব্রাজিলের মতো একটা কৃষি দানব এই নতুন চাহিদার সাথে কিভাবে নিজেদেরকে খাপ খাওয়াচ্ছে? তাদের উত্তরের কেন্দ্রে আছে একটা শব্দ, বায়ো ইনপুট। জিনিসটা কি? খুব সহজ করে বললে এগুলো হলো প্রাকৃতিক বা জৈব জিনিসপত্র। যেমন ধরুন সার, উপকারী পোকামাকড় বা বিভিন্ন অণুজীব, যেগুলো রাসায়নিকের বদলে চাষাবাদে সাহায্য করে।
আর এই আইডিয়াটাকে বাস্তবে নিয়ে আসার জন্য ব্রাজিল কিন্তু একটা যুগান্তকারী আইনও পাশ করে ফেলেছে। নাম হল বায়ো ইনপুট আইন। এটা আসলে টেকসই কৃষির দিকে যাওয়ার জন্য তাদের সরকারি একটা বড়সড় ঘোষণা। এই নতুন আইনটা বেশ কয়েকটা দারুণ কাজ করবে। যেমন এটা জৈব পণ্যের উৎপাদন আর ব্যবসা নিয়ন্ত্রণ করবে, সব ধরনের চাষাবাদে এটা ব্যবহার করা যাবে, দেশের বায়ো ইকোনমিকে এগিয়ে নিয়ে যাবে, আর সবচেয়ে বড় কথা, টেকসই উদ্ভাবনে ব্রাজিলকে বিশ্বের সামনে একজন লিডার হিসেবে তুলে ধরবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, একদিকে বিশ্বের খিদে বাড়ছে, অন্যদিকে পরিবেশ বাঁচানোর চাপও আছে। এই দুটো দিক সামলে ব্রাজিল কি পারবে একই সাথে পৃথিবীকে খাওয়াতে আবার তাকে টিকিয়েও রাখতে? এই বড় চ্যালেঞ্জটা তারা কিভাবে মোকাবেলা করে তার উপরই হয়তো নির্ভর করছে আমাদের সবার খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ।